সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসী কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা করা হয়। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি এই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সেই সাথে মাগফিরাত কামনা করছি এদেশের বীর সন্তানদের, যাদের চরম আত্মত্যাগের মাধ্যমে আমরা অর্জন করেছি এই মহান স্বাধীনতা। আল্লাহ যেন তাদের এই কর্তব্যের জন্য উত্তম প্রতিদান দান করেন, আমিন। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান স্বাধীনতার গল্পে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন কবি, নাট্যকার ও শিশু সংগঠক নাঈম আল ইসলাম মাহিন ভাইয়া। আছেন জুলাই বিপ্লবের অন্যতম কারিগর সাদেক কায়েম ভাইয়া এবং দুজন ক্ষুদে আবৃত্তিকার সোয়া ও তাহসিনা। আর উপস্থাপনায় আছি আমি আদিয়ান শামিন। প্রিয় দর্শক, আজকের পুরো অনুষ্ঠানটি জুড়েই আমরা স্বাধীনতার গল্প শুনব এবং পাশাপাশি শুনব আবৃত্তিও। ১৯৭১ সালের এবং ২০২৪ সালের দুই স্বাধীনতারই গল্প। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যান এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি দিয়েই শুরু করতে যাচ্ছি। আবৃত্তি নিয়ে আসছে সোহা। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম স্বাধীন হলো আবার দেশ। লিখেছেন আজ আমাদের মাঝে উপস্থিত নাঈম আল ইসলাম মাহিন। স্বাধীনতার প্রথম শর্ত গণতন্ত্র, ন্যায়ের বিচার, দুর্নীতি দুঃশাসনবিহীন মত প্রকাশে সুযোগ অপার। স্বাধীনতার শর্ত আরো দেশের মানুষ সবার আগে, কিন্তু শাসক চাই ক্ষমতা, সকল সুযোগ নিজের ভাগে। রাজ ক্ষমতা আঁকড়ে থেকে পাকড়ে ধরে ভিন্ন মত, অন্ধকারে নিমজ্জিত করল জাতির ভবিষ্যৎ। বৈষম্যের অনাচারে ছাত্র সমাজ ফুসল যেই, সংস্কারের আন্দোলনকে দেশ বিরোধী দুষল যেই। বুক চিতিয়ে আবু সাইদ দাঁড়িয়ে যায় সম্মুখে, বুলেট এসে বুক ফুঁড়ে দেয়, কে যাবে আর জম্মুখে? আমি যাব, আমরা যাব, লক্ষ্য সাইদ জাগলো ওই। স্বৈরাচারীর সিংহাসনে দ্রোহের আগুন লাগলো ওই। হাজার তরুণ যুবার রক্তে ভিজল সোনার বাংলাদেশ। রক্ত রঙিন পথটি ধরেই স্বাধীন হলো আবার দেশ। রক্ত রঙিন পথটি ধরেই স্বাধীন হলো আবার দেশ। ধন্যবাদ। ধন্যবাদ সোহাকে, চমৎকার আবৃত্তি করেছে। প্রিয় দর্শক, এখন আমি চলে যাচ্ছি নাঈম আল ইসলাম মাহিন ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ভাইয়া, আজকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, কিন্তু এই দিনটি আমাদের মাঝে কিভাবে আসলো? অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। ছোট্ট সোনামণি, সুন্দর করে উপস্থাপনা করছো এবং আজকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ছোট্ট বন্ধু, তোমার কবিতা অনেক সুন্দর হয়েছে। তো আসলে স্বাধীনতা ব্যাপারটা হচ্ছে পরাধীনতার সাথে সংযুক্ত একটা ব্যাপার। আমরা আসলে তো একসময় স্বাধীন জাতি ছিলাম। ফরাসির যখন সূর্য অস্ত গেল ১৭৫৭ সালে, তখন থেকে কিন্তু আমাদের এই উপমহাদেশ ধীরে ধীরে পরাধীন হয়ে গেল। আমরা ব্রিটিশদের কাছে পরাধীনতার গোলাম হয়ে গেলাম। তো এই পরাধীনতার সময় আমরা অনেক আন্দোলন করেছি। তিতুমির বাঁশের কেল্লা গড়ে আন্দোলন করেছেন, হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করেছেন। এরপরে একটা বড় বিপ্লব হয়েছিল, সিপাহী বিপ্লব ১৮৫৭ সালে। এই বিপ্লবটাও প্রায় সফল হতে যাচ্ছিল, কিন্তু তখন এক শ্রেণী ভাবলো যে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হয়ে তো আবার ওই মুসলমানদেরই আবার ক্ষমতা দিয়ে দিতে হবে। কারণ উপমহাদেশটা তো মুসলমানদের ক্ষমতার মধ্যেই ছিল। তো ওই বুদ্ধিজীবীরা চিন্তা করলো যে না, আমরা এভাবে স্বাধীন হব না, বরং আমরা একটা আলাদা জাতিসত্তা নিয়ে আমরা পরবর্তীতে আমরা ব্রিটিশদের সাথে আমরা আলোচনা করে আমরা আমাদের মতন করে স্বাধীন হব, বিজয়টা আমাদের ঘরে নিয়ে আসবো। সেই স্বাধীনতার আন্দোলন সেজন্য সফল হয়নি। পরবর্তীতে অনেক সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে ১৯৪৭ সালে উপমহাদেশ স্বাধীন হয়। এবং যখন মুসলমানরা দেখলো যে আসলে
তাদের জন্য যদি আলাদা দেশ না থাকে তাহলে ভারতের মতন এত বড় একটা শক্তির মধ্যে মুসলমানদের ক্ষুদ্র শক্তিটা বিলীন হয়ে যাবে, তখন আর আলাদা জাতিসত্তা নিয়ে বেঁচে থাকা যাবে না। তখন পাকিস্তানের জন্ম হলো। তো জন্মটা এমনভাবে হলো যে দুই পাশে দুই পাকিস্তান, মাঝখানে ভারত, স্যান্ডউইচের মতন ভারত রইল। তো স্যান্ডউইচ হয়ে কে থাকতে চায়? এই জন্য ভারতের প্রথম থেকেই চিন্তা যে এই দুইটা পাকিস্তানকে এক থাকতে দেওয়া যাবে না, দুইটা পাকিস্তানকে ভাঙতেই হবে। তারাও বিভিন্ন সময় তারা এটা নিয়ে কাজ করা শুরু করলো। আর এদিকে পাকিস্তান হয়ে যাওয়ার পরে পাকিস্তানে যারা ক্ষমতায় এসেছিল তারাও খুব দক্ষতার সাথে দেশ চালাতে পারছিল না। পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখে সুন্দরভাবে একটা দেশ পরিচালিত করবে সেটা তারা করতে পারছিল না, বরং নানান রকম শোষণ বঞ্চনাতে এই পূর্ব পাকিস্তান, আমাদের যে অংশ, সে অংশটাকে তারা একেবারে শোষিত একটা জনপদে পরিণত করেছিল। পরবর্তীতে আমাদের এই লোকজন কি করলো? আন্দোলন করা শুরু করলো। প্রথমে ভাষা আন্দোলন হলো, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেলাম। এরপরে ভাষা আন্দোলনের পথ ধরে আরো অনেকগুলো আন্দোলন হয়ে হয়ে তখন কি হলো দেখো, স্বাধীনতার প্রথম শর্ত তো গণতন্ত্র, কবিতায় বলেছে, তাই না? কিন্তু গণতন্ত্রকেই গিলে ফেলা হলো পাকিস্তানে। হ্যাঁ, স্বৈরশাসন আসলো। হ্যাঁ, আইয়ুব খান আসলো, এরপরে আসলো ইয়াহিয়া খান। তো জনগণ তো আসলে গণতন্ত্র চায়, নির্বাচন চায়, ভোট চায়, ভোট দিয়ে যারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় বসবে, এটাই চায়, তাই না? কিন্তু কি করলো যে শেষমেশ অনেক গড়িমসি করে 1970 সালে একটা নির্বাচন দেয়া হলো। তবে নির্বাচনটা অবশ্য অনেক ভালো ছিল, এখনকার মতন গত সরকার যেরকম নির্বাচন করেছে ওরকম নির্বাচন না। স্বৈরশাসক হলেও ওরা ভালো একটা নির্বাচন দিয়েছিল, যার কারণে দুই পাকিস্তানি যারা জনগণের প্রতিনিধি তারা সঠিকভাবে নির্বাচিত হয়েছিল। এবং আমাদের এই অংশে নির্বাচিত হয়েছিল অনেক বেশি আসন নিয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, এবং তখন ক্ষমতায় ছিল তাদের দলের নেতা ছিল শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তিনি তখন কিন্তু প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, তিনি কিন্তু শুধুমাত্র পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন না, তিনি হবেন দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাহলে বিজয়টা কিন্তু তখন আমাদের ভালোভাবে এসেছিল যে পূর্ব পাকিস্তানের একজন নেতা দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের যারা রাজনীতিবিদ তারা ভাবলো এটা কি করে সম্ভব, পূর্ব পাকিস্তানের মতন একটা ক্ষুদ্র অংশের নেতা সে আমাদের দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এটা তো হতে দেওয়া যায় না। এজন্য তারা কোনোভাবেই সংসদ বসতে দিচ্ছিল না। আর আমাদের যে এই অংশের যে নেতা শেখ মুজিবুর রহমান, তিনি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন সংসদ বসে। সংসদ বসলেই তো কি হবে, শেখ মুজিবুর রহমান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। হ্যাঁ, কিন্তু সংসদ তারা গড়িমসি করে বসতেই দিল না। এই নিয়ে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পুরো মার্চ মাস জুড়েই কিন্তু আন্দোলন হয়েছে। হ্যাঁ, এখন যদি একটা প্রশ্ন সবার মনে জাগে যে মার্চে আসলে কি হয়েছিল, মার্চে আসলে কিন্তু সবার সামনে দুইটা প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। একটা হচ্ছে যে আমরা কি দেশটাকে ভেঙে ফেলবো, নাকি আমরা স্বৈর শাসকের অবসান ঘটাবো, আমরা একটা ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাবো। এই প্রশ্ন কিন্তু সবার সামনে ছিল, এবং এই প্রশ্নে কিন্তু বেশিরভাগই বড় বড় নেতারা কিন্তু শেখ মুজিবুর রহমান সহ সবাই কিন্তু চেয়েছিল যে না, দেশটা না ভেঙে আমরা দেশটা এক রেখে আমরা সংসদ বসাবো, গণতন্ত্রের চর্চা করব, দেশটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাব। কিন্তু পূর্ব পাকিস্তানের থেকে পশ্চিম পাকিস্তানেরই যেন গরজ বেশি ছিল যে না, দেশটা ভেঙে দাও, দেশটা এক থাকলে নেতৃত্ব চলে যাবে পূর্ব পাকিস্তানের হাতে। তো তারা একেবারেই বিনা উস্কানিতে, বিনা বাক্য ব্যয়, বিনা কোনো রকমের নোটিশ ছাড়া তারা 25শে মার্চ কালো রাতে কী করলো, অপারেশন সার্চ লাইট করলো। হ্যাঁ, অপারেশন সার্চ লাইটের মাধ্যমে তারা বাংলাদেশের নিরীহ নিরস্ত্র জনগণের উপর তারা ঝাঁপিয়ে পড়লো, এবং এক রাতে তারা একটা গণহত্যা চালালো। হ্যাঁ, একটা গণহত্যা চালালো, এবং একটা মুহূর্তের মধ্যে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হলো। তো তখন কি করা যায়? তখন আসলে রাজনৈতিক নেতাদের মুখের কথার একরকম দাম আছে, আর যারা আর্মিতে থাকেন, মিলিটারিতে থাকেন, তাদের কথার কিন্তু আর একরকম দাম আছে। যখন মিলিটারি থেকে ঘোষণা দেওয়া হয়, আর্মিরা যখন বলে যে এই আন্দোলনের সাথে আমরা আছি, তখন কিন্তু সবাই অনেক সাহস পেয়ে যায়, ঠিক না? ঠিক তেমনিভাবে কি হয়েছিল 26শে মার্চ মেজর জিয়াউর রহমান তিনি কি করলেন, আর্মি থেকে রিভল্ট করলেন, বললেন যে আমরা এই আজ থেকে দেশ স্বাধীন হলো, স্বাধীনতার যুদ্ধ আমরা শুরু করে দিলাম। পাক বাহিনী, পাকিস্তান আর্মি আমাদের উপর যে নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়নের বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ শুরু করে দিলাম। সেই যে তিনি ডাক দিলেন, সেখান থেকে মূলত স্বাধীনতার যুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। প্রিয় দর্শক, এখন আমি সাদেক কায়েম ভাইয়ের কাছে যাওয়ার আগে আরেকটি কবিতা আবৃত্তি শুনবো। কবিতা আবৃত্তি করবে তাহসিনা। আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত এই পতাকার সূর্য সাক্ষী কবিতাটি। দেখো আজ পতাকা দেখারই দিন, কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা, আমিও তোমাদের সাথে দেখতে থাকি।
তোমাদের সাথে আমার অপরিচ্ছন্ন দৃষ্টির অশ্রু সজল চোখ দুটি মেলে দাঁড়িয়ে থাকি। কি লাল সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে। মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের লোহিত কণায় অঙ্কিত হয়েছে এই সূর্য। আমার ভেতরে কলরব করে ওঠে কত মুখ, কত আকাঙ্ক্ষার উজ্জ্বল দৃষ্টি, যারা আর ফিরে আসে। একজনের কথা মনে পড়ছে, মনতলা স্টেশনের পাশ দিয়ে মামটিয়া বাজারের দিকে চলে গেছে যে পথ, সেখানে ছিল তার ক্যাম্প। ট্রেনিং নিতে গিয়ে তার কোনই থেকে রক্ত ছুটে ক্ষত হয়ে গিয়েছিল, ফিরেনি এসে আর। তার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা শব্দ বাংলা ভাষার অভিধানে ছিল না, কিন্তু তার মার সামনে দাঁড়িয়ে আমি যে ইঙ্গিতে কথা বলেছিলাম, তাতে মহিলা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ওই গোল সূর্যের মধ্যে তার পুত্রকে দেখেছিল অশ্রু সজল চোখে। আরো একজনকে জানতাম, সে কুমিল্লা থেকে বেরিয়ে পড়েছিল যুদ্ধের দিকে। গুলিটা লেগেছিল তার কোমরে। আগরতলা হাসপাতালে আমি তাকে দেখতে গিয়েছিলাম। ডাক্তাররা বিষাক্ত সীসার টুকরো নিখুঁত ভাবে বের করতে পারলেও সে আর হাঁটতে পারেনি। তাকে হুইল চেয়ারে বসিয়ে আমি নিয়ে গিয়েছিলাম মুক্তির উৎসবে। ওই পতাকার লাল অংশে তার খানিকটা রক্ত আছে, আমি সব সময় দেখি আর তার কথা ভাবি। কি অবলীলায় তার নাম বাদ দিয়ে লেখা হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস। সে ছিল কুমিল্লার একটি হিন্দু পরিবারের মেয়ে। তার পিতার উপজীব্য ছিল সঙ্গীত। আমি সাক্ষ্য দেই যে পতাকার ওই লাল অংশে তার রক্তে লোহিত কণিকা মিশ্রিত আছে। হে ইতিহাস, লেখো তার নাম। কুষ্টিয়ায় ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটি। কুষ্টিয়ার কাস্টম কলোনির পাশে সে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুদের জিপকে উড়িয়ে দিতে। খণ্ড খণ্ড হয়ে উড়ে গিয়েছিল তার বাহু, উরু ও পিঠের কিছু অংশ। হাসিবুল ইসলাম আল্লাহু আকবার বলে সে আক্রমণ করেছিল। তার বুক থেকে কলজে উড়ে গিয়ে ওই পতাকায় লেগে আছে। লেখো তার শেষ উচ্চারণ, আল্লাহু আকবার। কলরব মুখরে হে ঢাকা মহানগরী, তোমাকে লিখতে হবে, তোমাকে লিখতে হবে ওই রক্তগুলোকে অসাধারণ বিবরণ। দেখতে হবে ইতিহাস নির্মাণ করে কারা, আর কারা কেড়ে নেয় বীরত্বের পদক চিহ্ন। দেখো আজ পতাকা দেখারই দিন। কলরব করে ওঠো, উচ্চারণ করো মুক্তির ভাষা। আমিও তোমাদের সাথে দেখতে থাকি। অসংখ্য ধন্যবাদ তাহসিনাকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি এ প্রজন্মের বীর মুক্তিযোদ্ধা সাদিক কায়েম ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আমি জানতে চাই, তুমি একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তোমার অনুভূতি এবং অভিজ্ঞতা কি, আর এবং তোমরা কিভাবে সকলকে ঐক্যবদ্ধ করলে? ধন্যবাদ তোমাকে এবং ফিরস ক্রিয়েশন টিভির স্বাধীনতার গল্প আজকের এই অনুষ্ঠানটি দেশে এবং দেশের বাইরে যারা দেখছে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা ছিল ওই দেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। তোমরা জানো, গত 16 বছরে বাংলাদেশে এক ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থা এই দেশে আমরা দেখতে পেয়েছি। 2006 সালের 28 অক্টোবর সেদিন লগি বইটা নিয়ে খুনি হাসিনা এবং তার দোসররা এদেশের মুক্তিকামী জনতার উপর ন্যাক্কারজনকভাবে তারা হামলা করেছিল এবং হামলা করে তারা তাদের লগি দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছিল। হত্যা করার পরে আবার ওই লাশের উপর তারা নৃত্য করেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও এই ধরনের বর্বর কাজ আমরা দেখতে পাইনি। এরপরে 2009 সালে আমাদের দেশপ্রেমিক যারা সেনাবাহিনী আছে তাদের 54 জন সেনা অফিসারকে হত্যা করা হয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 2013 সালে
আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ওনার বিরুদ্ধে একটা রায় দেওয়া হয়, অন্যায় রায়, এবং সেই রায় পরবর্তী সারা দেশের মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়ে, এবং যারা রাস্তায় নেমেছিল সবাইকে নির্বিচারে গুলি করে গণহত্যা করা হয়। এবং 2013 সালের 5 মে শাপলা চত্বরে আলেম ওলামারা রাস্তায় নেমেছিল, সেখানেও সারা রাত ধরে, আজকে যে আমরা বলছি 1971 সালের 25শে মার্চ যেভাবে পাকিস্তানিরা এদেশের মুক্তিকামী জনতার উপর বর্বর গণহত্যা করেছিল, ঠিক সেইভাবে 2013 সালের 5 মে এদেশের আলেম ওলামাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা, তার পেটোয়া বাহিনী নির্মম গণহত্যা করেছিল। এইভাবে আমরা যদি দেখি 2018 সালে তোমাদের মতো যারা কোমলমতি শিশুরা আছে স্কুলের কলেজের নিরাপদ সড়কের দাবিতে তারা রাস্তায় নেমেছিল। তো সেই আন্দোলনে একটা অহিংস আন্দোলন ছিল, সেখানেও খুনি হাসিনা এবং তার দোসররা গুলি চালিয়েছিল, অনেকে আহত হয়েছিল। এবং গত 16 বছরে আমাদের যে মৌলিক অধিকার, যে গণতন্ত্র চর্চা, ভোট দেওয়ার অধিকার, যে আমরা একটু আগে কবিতাতে শুনছিলাম, সেটা আমরা পাইনি। আমরা অর্থনৈতিক শোষণের মধ্যে দিয়ে গেছি, রাজনৈতিক নিপীড়নের মধ্যে দিয়ে গেছি, এবং সাংস্কৃতিক গোলামির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এখানকার সংস্কৃতি বলতে এই যে কলকাতার যে সংস্কৃতি, আধিপত্যবাদীদের যে সংস্কৃতি, পাশ্চাত্যের যে সংস্কৃতি, সেটাকে আমাদের সংস্কৃতি হিসাবে তারা দেখানোর চেষ্টা করেছে। এবং ইসলামের যে সংস্কৃতি আছে, মুসলমানদের যে সংস্কৃতি আছে, সেটাকে সবসময় আদারিং করা হয়েছে, সেটাকে কর্নার করা হয়েছে। কেউ যদি ইসলাম চর্চা করে, কেউ যদি ইসলামের সিম্বলগুলো, ইসলামের যে প্রতীকগুলো আছে সেগুলো যদি কেউ এটাকে প্রদর্শন করে, তখন এটাকে বিভিন্নভাবে জঙ্গি অথবা অন্যভাবে এটাকে ট্যাগিং করা হয়েছে। এবং ক্যাম্পাসগুলোতে, বাংলাদেশের বড় বড় যে ক্যাম্পাসগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ, গণরুম, গ্যাসরুম কালচার, এই ধরনের কালচার তৈরি করে শিক্ষার্থীদেরকে নিপীড়ন করেছিল। এবং তোমরা জানো, বুয়েটের মধ্যে আবরার ফাহাদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য সে একটা স্ট্যাটাস দিয়েছিল। পরবর্তীতে তাকে শিবির সন্দেহে নির্মমভাবে রাতে নির্যাতন করা হয় এবং তাকে শহীদ করা হয়। এভাবে হাজারো শিক্ষার্থীকে রাতের পর রাত তারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। এবং সব শ্রেণী পেশার, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়, প্রচুর টাকা পয়সা এখান থেকে লুট করা হয়। তো এই যে এতগুলো ক্ষোভ, এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ ছিল আমাদের 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লব। তো এই বিপ্লবে তোমরা জানো, এটা 5 জুন শুরু হয়েছিল। 5 জুন খুনি হাসিনা, কারণ হাসিনাকে আমরা সবসময় খুনি বলবো, এটা আমাদের চর্চা করতে হবে, ঠিক আছে? সে হচ্ছে স্বৈরাচার, সে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, আমাদের বোনদেরকে খুন করেছে। তো তার প্রতি কোনো ধরনের সহানুভূতি প্রদর্শন করা যাবে না। তো আমরা সবসময় তাকে কি বলবো? খুনি বলবো। তো খুনি হাসিনা 5 জুন সে কোটা পুনর্বহাল করে। তোমরা এটাও জানো, 2018 সালে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। ওই সময় আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটাকে বাতিল করা হয়। পরে আবার 2024 সালে তোমরা জানো, একটা রাতের ভোটের মাধ্যমে এবং একটা ডামি ইলেকশনের মাধ্যমে খুনি হাসিনা আবার নির্বাচন, সে একটা ইঞ্জিনিয়ারিং করে আবার সে ক্ষমতায় আসে, যেটা একটা অবৈধ নির্বাচন ছিল। তো পরবর্তীতে সে এসে আবার কোটাকে পুনর্বহাল করে। তো এই 5 জুন থেকে আন্দোলন শুরু হয়। 5 জুন থেকে 5 অগাস্ট, আমরা এটাকে অগাস্ট না বলে আমরা বলবো 36শে জুলাই, কারণ অগাস্টেই এটা হাসিনা এবং তার দোসররা অগাস্ট মাসকে এমনভাবে তারা ইউজ করছে, যেটাকে বলা চলে অগাস্টের যে আমরা ক্যাম্পাসগুলোতে নির্যাতন, নিপীড়ন, এবং অগাস্ট অন্যদিকে সে নিয়ে গেছে। সেখানে জুলাই, আমরা অগাস্ট না বলে আমরা জুলাই বলার চেষ্টা করবো, 36শে জুলাই। তো 5 জুন থেকে 36শে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। এর পাশাপাশি দেশে আপামর ছাত্র জনতা এখানে যুক্ত ছিল। এখানে কৃষকরা ছিল, শ্রমিকরা ছিল, পেশাজীবীরা ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, আলেম ওলামারা ছিল, কওমি মাদ্রাসার তালেবে ইলমরা ছিল, আলিয়া মাদ্রাসার যারা ছাত্ররা আছে তারা ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছিল, হাই স্কুলের শিক্ষকরা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, নারীরা ছিল, পুরুষেরা ছিল। এর পাশাপাশি এখানে হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন এবং সকল শ্রেণীর মানুষরা এখানে ছিল। সকল শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ ছিল 24-এর আমাদের যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লব।
এবং এই জুলাই বিপ্লব নিয়ে যদি আমি একটু ঘটনাগুলো বর্ণনা করি, কয়েকটা ঘটনা তোমাদের জানা থাকা দরকার। আন্দোলন শান্তিপূর্ণভাবে যখন শুরু হয়েছিল তখন থেকে হাসিনা টার্গেট করেছিল শিক্ষার্থীদেরকে, এবং এই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, আস্তে আস্তে সকল ক্যাম্পাসে আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল। তো জুলাইয়ে তোমরা জানো 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ওদিন যখন আন্দোলন চলছিল তখন খুনি হাসিনা সে একটা প্রেস কনফারেন্স করেছিল। সে প্রেস কনফারেন্সে যারা আন্দোলন করেছিল তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে সে তুলনা করেছিল। তোমরা কি এটা জানো? তোমরা তো এটা দেখার কথা। তো পরবর্তীতে ওই দিন শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা, আমাদের বোনেরা এবং আমাদের ভাইয়েরা প্রত্যেকটা হল থেকে তারা মিছিল নিয়ে বের হয়েছিল এবং তারা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছিল। এবং এর পাশাপাশি ওদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠানে সেদিন রাতে আমরা শিক্ষার্থীদের একটা গণজাগরণ দেখতে পেয়েছি। এবং এই রাজাকার এর আগে আমরা দেখতে পেয়েছি গত 16 বছর অথবা এর আগে হাসিনা তার যদি কোনো কথা ভালো না লাগে, কাউকে যদি সে জুলুম করতে চায়, তাকে রাজাকার ট্যাগ দিয়ে তাকে, এটাকে বলা হয় ডিহিউম্যানাইজেশন, ঠিক আছে, তাকে বিমানবিকীকরণ করার সে চেষ্টা করেছিল। কিন্তু 24 আন্দোলনে যখন খুনি হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের সাথে তুলনা করেছিল তখন তারা সবাইকে, খুনি হাসিনাকে লাল কার্ড দেখিয়ে তারা সেদিন স্বতঃস্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাজপথে নেমে সেই আন্দোলনকে সবচেয়ে বেশি গতিশীল করেছিল এবং তারা ট্যাগিংয়ের রাজনীতিকে তারা একদম আদারিং করে দিয়েছিল। তো এর পরবর্তী দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা সেদিন আন্দোলনে নেমেছিল। কিন্তু খুনি হাসিনা এবং তার দোসররা সেই শান্তিপূর্ণ আন্দোলনে ইসরায়েলে যেভাবে ফিলিস্তিনিদের উপর যেভাবে ইসরায়েলিরা নির্মম বর্বর হামলা করে, ঠিক সেইভাবে 15 জুলাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনদের উপর নির্মমভাবে নির্যাতন করেছিল। তোমরা দেখতে পেয়েছিলে 15 জুলাই আমাদের বোনদের রক্তাক্ত চেহারা সেদিন সোশ্যাল মিডিয়া, আমাদের স্যাটেলাইট মিডিয়া সব জায়গায় দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল। ঠিক 25 মার্চের রাতে 1971 সালে যেভাবে পাকিস্তানিরা যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের উপর, আমাদের দেশের ছাত্র জনতার উপর বর্বর হামলা করেছিল, একইভাবে সে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে খুনি হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ এবং বহিরাগত সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এসে আমাদের ভাই বোনদেরকে হামলা করেছিল। এবং আমরা যখন আমাদের বোনদেরকে নিয়ে তাদেরকে আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, আমরা যখন তাদেরকে ট্রিটমেন্ট করতেছিলাম, সে হাসপাতালে তারা হামলা করেছিল। ভাবা যায় হাসপাতাল হচ্ছে একটা নিরাপদ জায়গা, কি নিষ্ঠুর। ওইখানে তারা, আমি আমার ভাইদেরকে নিয়ে আমি এক্সরে রুমে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে, ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে আমাদের উপর হামলা করেছিল। এইভাবে আমাদেরকে এই আন্দোলনটা হচ্ছে কন্টিনিউ করতে হয়েছে। এবং তোমরা জানো 19 তারিখ থেকে 25 তারিখ একটা গণহত্যা হয়েছে। 1000-এরও বেশি মানুষ যাত্রাবাড়িতে, মিরপুরে, রামপুরা, বাড্ডা। ভাইয়া আমার মনে হয় যে ওই সময়টাতে বাচ্চারাও মানে মোবাইলে কার্টুন দেখা ভুলে গিয়ে এই জিনিসগুলোই দেখতো, মানে ওরাও এটার সাথে যুক্ত হয়ে গেছে। তোমাদের মতো ওই যে আমাদের দেখতে গিয়ে ওয়াইফাই অফ করে দিয়েছিল, তখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, ইন্টারনেট বন্ধ করে একদম কারফিউ জারি করে তারা গণহত্যা করেছিল। তোমাদের মতো তাহমিদ, শিশু তাহমিদ, রিয়াগো, বাচ্চা ছেলে, সে হচ্ছে বেলকনিতে ছিল, সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তো সেই বর্বর চিত্রগুলো এখন আমাদের চোখের সামনে ভাসে। ট্রমা। তো আমরা এখনো ট্রমাটাইজ। সেই 71 যেভাবে পাকিস্তানিরা বর্বর গণহত্যা করেছে, আমরা 24-এ আওয়ামী জাহেলিয়াতের আমরা বর্বর গণহত্যা দেখতে পেয়েছি। তো এইভাবে অনেকগুলো ঘটনা পরিক্রমার মধ্যে দিয়ে আজকে যেতে হয়েছে। এবং সর্বশেষ 36 জুলাই আমাদের মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। আমাদের শহীদদের যে স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের তাদের হাত পা, তাদের চোখ হারানোর মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং এখানে একটু আগে যেটা বলছে আবু সাইদ, সে যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে সে বলেছিল বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর। সে আবু সাইদের শাহাদাতের মাধ্যমে আমাদের এই আন্দোলনটা অনেক বেশি ত্বরান্বিত হয়েছিল। এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন আন্দোলনটা একদম স্থমিত হয়ে গেছিল, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা ছিল তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল, এবং 19 তারিখ থেকে যেভাবে এই যে বলা হয়েছিল নারে থাকবে আল্লাহু আকবার, এই আন্দোলনের কিন্তু অন্যতম একটা স্লোগান ছিল আল্লাহু আকবার,
আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রত্যেকটা মসজিদ থেকে মুক্তিকামী জনতা তারা আল্লাহু আকবার নারে তাকবীর স্লোগান দিয়ে কিন্তু আন্দোলনটাকে মুখরিত করেছিল। তো এই যে স্বতঃস্ফূর্তভাবে শিখ জনতার যে হচ্ছে তাদের বলিদান, তাদের যে স্যাক্রিফাইস, শহীদদের যে আত্মত্যাগ, সেই মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়ের কথার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। প্রিয় দর্শক, এখন আমরা আরেকটি কবিতা শুনে আসি এবং কবিতা আবৃত্তি করবে সোহা। আবৃত্তি করছি মতিউর রহমান মল্লিকের লেখা কবিতা অনেক বিজয়। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে, অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসেনি যে। পেরিয়ে এসেছি অনেক অনেক পথ, ছিঁড়েছি অনেক গোলামির দাসখত, ভেঙেছি অনেক লৌহ কপাট কারা, অনেক ঝরেছে তপ্ত রক্তধারা। অনেক হয়েছে মহাজীবনের ক্ষয়, অনেক হয়েছে বেদনার সঞ্চয়, তবুও পূর্ণ জয়ের সূর্য এখনো আকাশে ভাসেনি যে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। ইমানের ঘর ক্রমাগত শুধু নড়ে, স্বদেশ প্রেমের জিজ্ঞাসা কেঁদে মরে। গণতন্ত্রের বেড়ে চলে ঝঞ্ঝাট, অর্থনীতির থামে যে নান্দিপাত। জনতার দাবি অপূর্ণ রয়ে যায়, ধৈর্যের বাঁধ ক্রমাগত ক্ষয়ে যায়। তাই তো নতুন যুদ্ধের নেশা, বিজয়ের দিন আসেনি যে। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। বিজয়ের অরি চিনেছি অনেক, চিনেছি যে বিভীষণ, তবুও অনেক আধারে পড়েনি দৃষ্টির বিকিরণ, তবুও অনেক আধারে পড়েনি দৃষ্টির বিকিরণ। ধন্যবাদ। ধন্যবাদ সোহাকে চমৎকার কবিতা আবৃত্তি করার জন্য। প্রিয় দর্শক, এখন আমি নাইমুল ইসলাম মাহিন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আমরা জানি একটি জাতির বিজয় হলে সে জাতিটি ঐক্যবদ্ধ হয়, কিন্তু আমরা তো বিভাজিত হয়েছিলাম কেন? অনেক সুন্দর প্রশ্ন করেছ। আসলে আমরা আবারও ৭১ চলে যাই। আমাদের পুরো মুক্তিযুদ্ধটা একটু অগোছালোই ছিল, স্বাধীনতার যুদ্ধটা, কেননা তখন যিনি নেতা ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। তার কাছে টেপ রেকর্ডার নিয়ে যাওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের কাছে। এটা তাজউদ্দিন আহমেদের মেয়ে লিখেছে তার বইতে। তাজউদ্দিন আহমেদ কিন্তু পরবর্তীতে অস্থায়ী যে সরকার হয়েছিল তার প্রধান ছিল সে। তার কাছে টেপ রেকর্ডার নিয়ে যাওয়া হয়েছে, সে স্বাধীনতার ঘোষণা দেয়নি। তাকে বলা হয়েছিল যে আপনি কিছু লিখে যান অন্তত পক্ষে, সেটাও তিনি লিখতে অস্বীকার করেছিলেন। তখন বলা হলো যে আজ রাতে ক্র্যাকডাউন হতে পারে, আজ রাতে অপারেশন হতে পারে, আমরা একটা বাসা ভাড়া নিয়েছি সে পালিয়ে থাকার জন্য, সেখান থেকে আমাদের যুদ্ধ পরিচালনা করতে হবে, চলুন সেখানে আমরা চলে যাই। তিনি সেখানেও যেতে রাজি হননি। তিনি বললেন যে না, আমি ২৭ তারিখে হরতাল ডেকেছি, ২৫ তারিখে ওরা আমাদেরকে কিছু মারধর করবে, এটার প্রতিবাদ করে আমরা ২৭ তারিখে হরতাল করব। মানে তিনি তখনও হরতাল টরতাল নিয়ে বিজি ছিলেন আর কি। তার মানে আমরা যাকে স্বাধীনতার একেবারে সবচেয়ে কি বলবো মহান পুরুষ মনে করি, আসলে তার ইতিহাস ছিল এটা। পরবর্তীতে তাকে আর্মিরা ধরে নিয়ে যায় এবং পুরো যুদ্ধের ৯ মাস কিন্তু তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তো বন্দি দশা থেকে বের হয়ে তিনি যদি সত্যটা বলতেন কোনো অসুবিধা ছিল না। তিনি সত্যটা বলতে পারতেন যে একটা দেশ এক থাকতে পারে, ভেঙে যেতে পারে, এক থাকলেও তো আমরা ক্ষমতায় থাকতাম যদি সংসদ বসতো, এটা তো অন্যায় কিছু না। তোমাদের আমি একটু বলি যে কয়েকদিন আগে স্কটল্যান্ডে একটা ইলেকশন হয়েছে। স্কটল্যান্ড হচ্ছে যুক্তরাজ্যের অধীন একটি প্রদেশ বা একটা রাজ্য। তো ওইখানে ইলেকশন হয়েছে যে আমরা কি স্বাধীন হয়ে যাব নাকি ব্রিটিশদের মধ্যে থাকবো, অন্তর্ভুক্ত থাকবো। তো নির্বাচনের রেজাল্ট কি হলো? মজার একটা রেজাল্ট হলো কি যে স্বাধীনতার বিরুদ্ধেই ৫৫ ভাগ রায় দিল যে আমরা স্বাধীনতা চাই না, আমরা যুক্তরাজ্যের অধীনে থাকতে চাই, আমরা ব্রিটিশদের সাথে একসাথেই থাকতে চাই। আর ৪৫ ভাগ বললো যে আমরা স্বাধীনতা চাই। তাহলে কি তার পরের দিন থেকে ওই দেশে যুদ্ধ শুরু হয়ে গেল? স্বাধীনতার পক্ষ বিপক্ষ একে ওকে কপাকপি শুরু করলো, এরে রক কেটে দিল, ওরে গলা কেটে দিল, এটা কি শুরু হলো?
শুরু হয়ে যায়নি। কিন্তু কেননা দুই পক্ষই ভালোর জন্যই করেছে। যারা স্বাধীনতা চেয়েছে তারাও এক ধরনের ভালো কিছু প্রস্তাব করেছে, আর যারা স্বাধীনতা চায়নি তারাও চিন্তা করেছে যে না, আমরা ব্রিটেনের সাথে থাকলে, যুক্তরাজ্যের সাথে থাকলে এটা আমাদের একটা স্ট্যাটাস হবে, আমাদের ইকোনমির গ্রোথ ভালো হবে, আমাদের দেশের মানে কি বলে স্ট্রেংথ আরও মজবুত হবে। সব কিছু মিলিয়ে তারা স্বাধীনতার বিপক্ষে রায় দিয়েছে। স্কটল্যান্ড কিন্তু এখনও স্বাধীন দেশ হয়নি, যদিও তারা আবারও গণভোট করার চিন্তা করছে। তো এই যে একটা অবস্থা, যে শেখ মুজিবুর রহমান তিনি স্বীকার করতে পারতেন যে না, এভাবে আমি দেশ ভাঙতে চাইনি, আমি ফ্যাসিবাদের পতন চেয়েছি। বরং তিনি কি করলেন, তিনি হয়ে গেলেন যেই স্বাধীনতা তিনি চাননি সেই স্বাধীনতার মহান পুরুষ হয়ে গেলেন। আর তার মতন করে যারা যারা এরকম স্বাধীনতা না করে, দেশটা না ভেঙে ফ্যাসিবাদের পতন চেয়েছে, তাদেরকে তিনি বানিয়ে দিলেন যুদ্ধ অপরাধী, তাদেরকে বানিয়ে দিলেন তিনি স্বাধীনতা বিরোধী। এই যে বিভাজনের একটা চর্চা তিনি শুরু করলেন তখন থেকে, সেই বিভাজনটাই আমাদের কিন্তু এই 24 পর্যন্ত চলে এসেছে। আমি জানি না আমাদের আগামী দিনগুলো কেমন যাবে। আমরা তো অনেক স্বপ্ন নিয়ে আমাদের এই ছোট ভাই তুল্য মহাপুরুষ এখন তারা আমাদের, তাদের দিকে তাকিয়ে থাকি। ওদের আরেকটি স্লোগান, 24-এর যারা যোদ্ধা, ওদের আরেকটি স্লোগান আমার কাছে খুব মজা লাগে। আমি প্রথমে স্লোগানটার অর্থ বুঝতাম না, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এটা কিন্তু অত্যন্ত ভারী একটা স্লোগান। কেননা আমাদের এই যে যত মানুষই শহীদ হোক, যদিও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, 30 লক্ষ কিন্তু অনেক বড় ফিগার, এত মানুষ শহীদ হওয়া এত সহজ কাজ নয়। শেখ মুজিবুর রহমান একটা কাজ শুরু করেছিলেন শহীদের তালিকা প্রণয়নের, 20,000 লোকের তালিকা করতে পেরেছিলেন। যখন তাকে বলা হলো, সে জিজ্ঞেস করলো যে কিরে তুমি তালিকা করছো কে? হ্যাঁ। কত লোকের তালিকা হলো? 20,000। বাদ দাও, এটা ছিঁড়ে ফেলো। কেননা তারা চাচ্ছেন যে না, এটাকে অনেক সংখ্যাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানোর। ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর তো কোনো দরকার নেই। একজন মানুষ শহীদ হলেও সেই শহীদের রক্তের অনেক দাম আছে। একজন মানুষের শহীদের রক্তের বিনিময়ে যদি এই দেশটা স্বাধীন হতো, এই একজন মানুষকেই আমরা শ্রদ্ধার সাথে সারা জীবন স্মরণ করতাম, তাই না? কিন্তু সেই সংখ্যাটাকে তারা মিথ্যাচারে পরিণত করেছে। মূলত মুক্তিযুদ্ধটা আসলে একটা মিথ্যাচারের বিশাল আবরণের মধ্যে রয়ে গিয়েছে, যেটির খোলসগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। তো যেটা বলছিলাম যে দিল্লি না ঢাকায় স্লোগানটা কেন আসলো? কেননা দেখো, মুক্তিযুদ্ধটা শেষ হলো কিভাবে? এত মানুষের রক্তের যে মূল্য, সেই মূল্যটা আমরা তার পায়ের নিচে দিয়ে দিলাম, জেনারেল অরোরার কাছে দিয়ে দিলাম, তার পায়ের কাছে আমরা দিয়ে দিলাম, নাও দেশটা স্বাধীন করে তোমার আমাকে দিয়ে দিলাম। কেননা পাকিস্তানের যে সেনাপতি নিয়াজি সাহেব, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কার কাছে? ইন্ডিয়ার যে এই অঞ্চলের যে সেনাবাহিনীর প্রধান ছিল তার কাছে। যেন ব্যাপারটা এমন, এবং ইন্ডিয়া তাই মনে করে যে দেশটা আসলে আমরা পাকিস্তান থেকে ছুটিয়ে আমাদের মধ্যে করে নিয়ে এসেছি। এবং যতদিন পর্যন্ত তার এই খুনি হাসিনা সহ তার দোসররা যতদিন ক্ষমতায় থাকে, ইন্ডিয়া মনে করে যে দেশটা আমাদেরই। কিন্তু 24-এর ছাত্র জনতা সেই জায়গাতে সবচেয়ে প্রথম আঘাত এনেছে। এবং এখনও কিন্তু রাস্তায় স্লোগান এটাই, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যতদিন পর্যন্ত এই স্লোগান বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আসলে স্বাধীনতার প্রকৃত স্বাদ নিয়ে আমরা চলতে পারবো। তবে বিভাজনের ব্যাপারটা এটাই যে বিভাজনটা হয়ে এসেছে যেটা, সেটা আমরা দেখতে পেয়েছি স্পষ্টতই। এক পক্ষ বাংলাদেশপন্থী, আর এক পক্ষ হচ্ছে ইন্ডিয়াপন্থী, ভারতপন্থী। তারা ভারতের স্বার্থ রক্ষার জন্য তাদের সব কিছু দিতে রাজি আছে, বিনিময়ে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করবে। দেশ গোল্লায় যাক, তাতে তাদের কিছুই আসা যায় না। আর এক পক্ষ চায় যায় না, আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াবো, আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াবো। ভারত আমাদের অনেক বড় একজন প্রতিবেশী। প্রতিবেশীর সাথে যেমন সম্পর্ক থাকে, আমরা সেরকম সম্পর্ক রাখবো। প্রতিবেশী মানে তো শত্রু নয়, আমরা ভারতের সাথে শত্রুতা করতে চাই না, কিন্তু বন্ধুতা হবে প্রতিবেশীদের মধ্যে যেমন হওয়া উচিত, প্রভু আর ভৃত্যের সম্পর্কটা যেন না হয়। সুতরাং এই বিভাজনের যে চিন্তার বিভাজন যতদিন দূর হবে, ততদিন মানুষ ঐক্যবদ্ধ হতে একটু দেরি হবে। কিন্তু ইনশাআল্লাহ মানুষের মনে এই পর্দাগুলো খুলে যেতে শুরু করেছে, যে মিথ্যাচারগুলো হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে, সেই মিথ্যাচারগুলো সরে যেতে শুরু করেছে। সর্বোপরি আমাদের এই বিজয়ী মহাবীরেরা যে বিজয়টা এনে দিয়েছে, যেই স্বাধীনতাটা এনে দিয়েছে, সেই স্বাধীনতার কারণে আজকে আমরা এইখানে বসে আমি এই কথাগুলো বলতে পারছি। আজকের এই স্বাধীনতা দিবসে আমি বলবো সবচেয়ে বড় অর্জন, যে আমি আমার মতন করে 71-এর স্বাধীনতাকে বয়ান করতে পারছি, আমার মতন করে, আমার চিন্তার মতন করে, এবং আমার ভাবনার মতন করে আমি সত্যটাকে প্রকাশ করতে পারছি। এটাই হচ্ছে 24-এর স্বাধীনতা আমাকে এই স্বাধীনতাটা দিতে পেরেছে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়ের কথা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমি জানি যে আমাদের ছোট্ট উপস্থাপক অনেক বড় একজন আবৃত্তিকার, আমরা ওর একটা কবিতা শুনতে পারি এবার। মাশাআল্লাহ। জি ধন্যবাদ। আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব তা লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার, এবং কবিতাটির নাম স্বাধীনতার মানে। যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা কেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে
স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার রোজ খাচ্ছে লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো সে কোল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো সে কোল ছেঁড়া পাখির গানে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসাধারণ অসাধারণ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমি সাদিক কায়েম ভাইয়ের কাছে দুইটা জিনিস জানতে চাই। 1971 এবং 24 দুই স্বাধীনতার মধ্যে কি কি মিল আছে এবং কি কি পার্থক্য আছে? ধন্যবাদ। 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে তোমরা জানো আমরা বিভিন্নভাবে, আমরা যারা পূর্ব পাকিস্তানে ছিলাম আমরা বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম, আমরা আমাদের অধিকার পাইনি, আমাদের গণতন্ত্রের অধিকার ছিল না, আমরা আমাদের শিক্ষার যে অধিকার পাওয়ার কথা সেটা আমরা ঠিক মতো পাইনি, আমরা আমাদের কথা বলার অধিকার পাইনি এবং আমাদেরকে বিভিন্নভাবে শোষণের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একইভাবে 24-এ তোমরা জানো আমাদের প্রথমত আন্দোলন ছিল যে বৈষম্য তৈরি করা হয়েছে কোটার মাধ্যমে, সেই কোটার বিরুদ্ধে। পাশাপাশি আমাদের এখানে কোনো ধরনের গণতন্ত্র ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের উপর দিয়ে 16 বছরে অনেকগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং এখানে গণহত্যা সংগঠিত হয়েছে এবং অনেকভাবে আমাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তো দুইটার মধ্যে আমরা দেখতে পাই আমাদের বৈষম্য এবং নির্যাতনমূলক ঘটনাগুলো আমরা দেখতে পাই। এবং 71 সালে আমরা আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু দেখতে পাই আমরা 71 পরবর্তী স্বাধীনতার যে স্বাদ, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, সে মুক্তি কিন্তু আমাদের ঠিকমতো আসে নাই। আমরা দেখতে পেয়েছি 71 পরবর্তীতে শেখ মুজিব সে আবার ফেসিবাদ কায়েম করেছিল। ফেসিবাদ মানে তো তোমরা বুঝো, ফেসিবাদ মানে হচ্ছে সে তার নিজেকে হচ্ছে সবকিছুর মূল মনে করা এবং বাকি যারা আছে তাদেরকে আদারিং করা, তাদের উপর তাদের উপর নির্যাতন নিষ্পেষণ করা। তো আমরা দেখতে পেয়েছি সেই পরবর্তীতে বাকশাল কায়েম করেছিল এবং সে বাকশালের মাধ্যমে এখানে অন্য যারা গোষ্ঠী আছে তাদেরকে তারা হচ্ছে মাইনাস করে দিয়েছিল, তাদের উপর নির্যাতন নিষ্পেষণ সে করেছিল, এদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিল এবং সকল দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল এবং এখানে এক ধরনের লুটপাট, দুর্নীতি, রাহাজানি আমরা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তীতে এই দেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল, 74-এর দুর্ভিক্ষ তোমরা জানো। তো পরবর্তীতে আবার মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মায় এবং ক্ষোভের মাধ্যমে 1975 সালের 15 আগস্ট আরেকটা বিপ্লব হয় এবং সেই বিপ্লবের মাধ্যমে মানুষ আবার নতুনভাবে আজাদি পায়। তো আর 24-এ আমরা দেখতে পাই যখন খুনি হাসিনা যখন সে কোটা আবার পুনর্বহাল করলো, পুনর্বহাল পরবর্তীতে শিক্ষার্থীরা প্রথমে আন্দোলনটা কোটা দিয়ে শুরু হয়েছিল,
কিন্তু তাদের মনের মাঝে দীর্ঘদিনের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ আমরা পরবর্তীতে আন্দোলনে দেখতে পেয়েছি। এই আন্দোলনটা আর শুধুমাত্র কোঠার মধ্যে ছিল না, আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষার্থীরা তারা খুনি হাসিনার পতনের দাবিতে এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা রাজপথে নেমেছিল। এবং এখানে আপামর ছাত্র জনতাই এই আন্দোলনের গতিশীলতার তারা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। তো এই দুইটার মধ্যে আমরা যদি সামারি করি, আমরা সবাই বঞ্চিত ছিল, সেই বঞ্চনার বিরুদ্ধে আপামর ছাত্র জনতা লড়াই করেছিল, যার মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আর ভাইয়া, আমরা যদি 71 এবং 24-এর এই দুই স্বাধীনতাকে সমুন্নত রাখতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? হ্যাঁ, আমাদের যদি সমুন্নত রাখতে চাই, সবার আগে 1 নম্বর আমাদের কাজ হচ্ছে একটি ঐক্যমত্য তৈরি করা, জাতীয় ঐক্যমত্য, একটা কনসেনসাস বলা হয় যেটাকে। আমাদের দেশের এখন পর্যন্ত আমরা আমাদের পররাষ্ট্রনীতি কী হবে সেটা আমরা ঠিক করতে পারিনি। যেমন আমরা 71 পরবর্তী দেখতে পেয়েছি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমাদের যেভাবে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। আমরা দেখা গেছে 71 পরবর্তী আমাদের স্বাধীনতাটা আসেনি, আমরা ভারতের এক ধরনের কলোনি হিসেবে ছিলাম। ভারত আমাদের উপর শাসন এবং শোষণ করেছে। এখানে এদেশের প্রধানমন্ত্রী কে হবে, এখানকার রাষ্ট্রপতি কে হবে, সেটা আমাদের প্রতিবেশী ভারত ঠিক করে দিত। আমাদের এখানকার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে, এখানকার বিচার ব্যবস্থা কেমন হবে, সেটা ভারত ঠিক করে দিত। এবং ভারত যেভাবে বলতো সেভাবে এখানকার সবকিছু চলতো। তো এই যে আমাদের ভারতের দাদাগিরি এবং তাদের সাথে যেভাবে ইনসাফের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আমাদের ডিল করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। তো আমাদের যদি স্বাধীনতাকে আমরা 24-এ আমরা এই যে আমরা একটু আগে মাহিন ভাইয়া বলেছিলেন এই যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যে ঢাকা আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই অখণ্ডতার জন্য আমাদের এই 24-এ আবার একটি বিপ্লব হয়েছে এবং বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই আমাদের নতুনভাবে যদি আবার স্বাধীনতাকে আমরা যদি অক্ষুণ্ণ রাখতে চাই, অবশ্যই আমাদেরকে ঐক্যমত্য আসতে হবে। ঐক্যমত্যের মধ্যে ভারতের বিষয়ে আমাদের ঐক্যমত্য আসতে হবে। আমাদের ফরেন পলিসি কী হবে, আমাদের বিদেশ নীতিটা কী হবে, সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা কারো দাদাগিরিকে আমরা গ্রহণ করব না, বরং আমরা ন্যায্যতার ভিত্তিতে আমাদের সব কিছু আমরা ঠিক করব। এর পাশাপাশি আমাদের এখানকার যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা দেশের তোমার দেশটা পরিচালিত হয় এখানকার যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, এই যে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, এখানকার যে শিক্ষা ব্যবস্থা, সেটার উপর নির্ভর করে। কিন্তু গত 54 বছরে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা এখন পর্যন্ত ফাংশনাল করতে পারিনি। আমাদের যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে, এ ধরো নির্বাচন কমিশন, এরপর অ্যান্টি করাপশন কমিশন, যেটা সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার যে অধিকার দেওয়া, সেটা আমরা দিতে পারি না। অথবা সেই সংস্কৃতি, যে রাজনৈতিক পলিটিক্যাল কালচার, সেটা আমরা ডেভেলপ করতে পারিনি। তো সে কারণে এখন আমাদের স্বাধীনতা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, আমাদের একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যেন কেউ চাইলেও সে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, কেউ চাইলেও সে এরকম ভোটবিহীন নির্বাচন করে সে এখানে আসতে পারবে না। ঠিক আছে, কেউ চাইলেও আর গণতন্ত্র হরণ করতে পারবে না। এই প্রতিষ্ঠানগুলো প্রপারলি ফাংশন করবে, তারা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করবে। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, গত 54 বছর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এখন পর্যন্ত বিনির্মাণ করতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থা যে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার মাধ্যমে শিক্ষিত হচ্ছে, বিভিন্ন ডিগ্রি অর্জন করতেছে, বিভিন্ন পেশায় যাচ্ছে, ওইখানে গিয়ে তারা বড় বড় পুকুর চুরি করতেছে, দুর্নীতি করতেছে, রাহাজানি করতেছে, টেন্ডারবাজি করতেছে। কারণ এই শিক্ষার সাথে যে নৈতিকতার সমন্বয় হওয়া দরকার, মূল্যবোধের যে সমন্বয় হওয়া দরকার, সেটা আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই না। তো সে কারণে আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতাকে সমন্বয় ঘটাতে হবে। এবং বিশেষ করে শিশুদেরকে আমাদের যে প্রাইমারি স্কুল, ইবতেদায়ী প্রতিষ্ঠানগুলো আছে, সেই জায়গায় আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং এখানে যারা শিক্ষক আছে তাদেরকে অনেক বেশি প্রণোদনা দিতে হবে। এবং যারা ভালো করতেছে, আমাদের এই দেশের একটা দুর্ভাগ্যের বিষয়, যারা গুণী তাদেরকে নিয়ে সেলিব্রেশন করা হয় না, তাদেরকে নিয়ে কদর করা হয় না। খারাপ কাজ যারা করে তাদেরকে নিয়ে সেলিব্রেশন করা হয়, কিন্তু যারা গুণী আছে তাদেরকে রিকগনিশন দেওয়া হয় না।
তো এই কাজটা আমাদের গুণীদেরকে যদি আমরা যদি সম্মান না দিই, তাদেরকে যদি কদর না করি, তাহলে তো গুণী জন্মাবে না। তো সেই জায়গা থেকে আমাদের এই গুণীদেরকে নিয়ে আমাদের সেলিব্রেশন করতে হবে, তাদেরকে রিকগনিশন দিতে হবে, এবং যারা ভালো কাজ করতেছে তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাদেরকে স্যালুট জানাতে হবে। তো এই কাজগুলো আমাদের করা দরকার। এবং আমাদের আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এই স্বাধীনতাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, আমাদের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমাদের এখানে যে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে, অন্যায় খারাপ কাজ করার পরে মুক্তি পেয়ে যায়। আমরা দেখতে পেয়েছি ৭১ পরবর্তীতে যারা আমাদের অন্যায়ভাবে আমাদের মুক্তিকামী জনতাকে হামলা করেছিল, হত্যা করেছিল, গণহত্যা করেছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা একটা ফেব্রিকেটেড হিস্ট্রি তৈরি করেছে, একটা ম্যানুফ্যাকচার হিস্ট্রি, একপাক্ষিক বানানো একটা হচ্ছে হিস্ট্রি তৈরি করেছে। একইভাবে এই ২৪-এর এই যে এদেশের ছাত্র জনতার উপরে যে গণহত্যা হয়েছে, শিশু হত্যা হয়েছে, গত ১৬ বছরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে, নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, সেগুলোর বিচার হইতে হবে। খুনি হাসিনার বিচার এখানে হইতে হবে এবং তার দোষরদের বিচার হইতে হবে। তো সেই কাজটা আমরা, এটা আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি আমাদের এই স্বাধীনতা যদি আমরা হচ্ছে এটাকে সমুন্নত রাখতে চাই, আমাদের যারা শহীদ আছে তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দিতে হবে। প্রকৃত শহীদ যারা আছে, আমরা দেখতে পেয়েছি ৭১ পরবর্তীতে মাহিন ভাইয়া খুব চমৎকারভাবে বলেছে, এখানে শহীদের তালিকা, শহীদদের সংখ্যা দেখা গেছে যে রাজাকার ছিল সে হয়ে গেছে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। ঠিক আছে, তো এই আমাদের ২৪-এর পরবর্তী আমাদের যারা প্রকৃত শহীদ, সেই শহীদদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দিতে হবে। এবং যারা গাজী আছে, যারা আহত আছে, তাদের রাষ্ট্র থেকে দায়িত্ব নিতে হবে। আমাদের এই আজকের যে আজাদি, আজকে আমাদের যে স্বাধীনতা, এদের মূল কারিগর হলো আমাদের শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর। এই তাদের আত্মত্যাগের মাধ্যমে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, রিয়া গোপ, তাদের আত্মত্যাগের মাধ্যমে তো আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই মানুষগুলোকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া, তাদের দায়িত্ব নেওয়া এবং তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, তাদেরকে নিয়ে গল্প তৈরি করা, কবিতা তৈরি করা, কালচারালি তাদেরকে নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে আমাদের অন্যতম কাজ। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের যে হচ্ছে নতুন আজাদি, সেটা অনেক বেশি সমুন্নত হবে। তো এই কাজটা আমাদের সবাইকে আমাদের একসাথে করতে হবে। তো আমরা আশা করছি আজকে যে আয়োজনটা হচ্ছে, কিডস ক্রিয়েশন টিভি অসাধারণ একটা আয়োজন করেছে। এভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এই ধরনের উদ্যোগ নিতে পারি, তাহলে এটা বাংলাদেশে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে কেউ এটাকে বিনাশ করতে পারবে না। আমরা নতুনভাবে যে শপথ নিয়েছি, ৩৬শে জুলাই আমরা যে শপথ নিয়েছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের, সে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ। ভাইয়া, আমি সিক্রেট ভাবে জেনেছি তুমি খুব সুন্দর গান পারো, তুমি আমাদেরকে এখন একটি গান শোনাও। আমরাও জেনেছি, আমরাও শুনতে চাই। গান তো আমি, আচ্ছা একটা গান শোনানো, অত শিল্পী না, আমি কবিতার সুরে গান শোনাতে পারি, যেহেতু উপস্থাপক। সমস্যা নাই। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, বর্ণচোরা অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, এখন আমরা আরেকটি কবিতা আবৃত্তি শুনবো। কবিতা আবৃত্তি করবে তাহসিনা। কবিতাটির নাম ২৪-এর কবিতা, লিখেছেন মোশাররফ হোসেন খান। কাঁপিয়ে পথ ছাপিয়ে চলে ২৪-এর ভাই ভগ্নী, রাস্তায় রাস্তায় বারুদ জ্বলে, প্রতিরোধের অগ্নি। এক সাইডের বক্ষ থেকে লক্ষ্য সাইড জাগলো, এই বুঝিবা ক্ষোভের তোড়ে স্বৈরাচারী ভাগলো। ক্ষোভের বেলুন ফাটলে দেখি স্বৈরাচারী কাঁপছে, উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে। রক্ত স্রোতে সাঁতার কাটে রক্ত খেকো রঙ্গনা,
ভাবখানা তারই যে মানুষ বঙ্গদেশের অঙ্গনা। মর্মপীড়ায় যায় না দেখা রক্ত মাখা ধুলি, সূর্য যেন লক্ষ্য চাই বুলেট বৃদ্ধ খুলি। ছাই দিয়ে তো যায় না ঢাকা অগ্নিগিরির অগ্নি, সকল ঘরে ওই জেগেছে 24-এর ভাই ভগ্নী। ক্ষোভের মিছিল দ্বিগুণ হলো, ভাঙলো অধীনতা, রক্ত সাগর পেরিয়ে তারা আনলো স্বাধীনতা। বুকের ভেতর বারুদ জ্বলে, চোখের ভেতর অগ্নি, ইতিহাসের শ্রেষ্ঠ বীর 24-এর ভাই ভগ্নী। মাশাআল্লাহ, ধন্যবাদ তাহসিনাকে। ভাইয়া, আমি আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই। প্রথমে আন্দোলন, পরে বিভাজন, 71 এবং 24 এই দুই ক্ষেত্রে এমনটি হয়েছে কেন, এবং এটি পরিত্রাণের উপায় কি? আর এই স্বাধীনতা কি আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে? প্রথমে নাইম ভাইয়ের কাছে শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। তো আমার অবশ্য একটা খুব লোভ জেগেছে, সবাই মিলে কবিতা পড়ছো, তো আমার একটু কবিতা পড়তে ইচ্ছা করছে। জি, আপনি কবিতা। কবিতাটা পড়ার আগে আমি একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক চর্চা করি। আসলে স্বাধীনতার চেতনা থেকে দেশপ্রেমের উদ্ভব হয়। হ্যাঁ, দেশপ্রেমটা কেমন, এটা নিয়ে আমার একটা ছোট্ট কবিতা। আঁখি মেলতে দেখি প্রতিদিন এই যে সোনার দেশ, সবুজে হলুদে লাল বেগুনিতে প্রচ্ছদ আঁকা বেশ। দেশটাকে আমি ভালোবাসি খুব, তুমিও তো বাসো ভালো। দেশপ্রেম মানে নয় তো দুঃখ, নয় কোনো মুখ কালো। প্রতি প্রত্যুষে ভাবো কি করবে মাটি মানুষের জন্য, মন্দ কোনটা কোন কাজ হবে দেশ প্রেম বলে গণ্য। ভালো কোনো কথা, ভালো কোনো কাজ, মানুষের উপকার নিয়মিত করো দেশের জন্য, এটা বড় উপহার। দেশপ্রেম মানে অন্যের তরে নিজের সুবিধা ভঙ্গ, দেশপ্রেম মানে জানো তো বন্ধু, সে তো ইমানের অঙ্গ। দেশপ্রেম মানে শহীদ ভাইয়ের জন্য দুহাতে দোয়া, দেশপ্রেম হলো প্রতি অন্তর জ্যোৎস্না আলোতে ধোয়া। তো এই হচ্ছে দেশপ্রেম। হ্যাঁ, তো দেশপ্রেমটা হচ্ছে আমার স্বাধীনতার চেতনা থেকে জাগে, কিন্তু আমার মুক্তিযুদ্ধের চেতনা থেকে কি জেগেছে? মুক্তিযুদ্ধের চেতনা থেকে জেগেছে কতগুলো ঘৃণার বিষ বাষ্প, যেগুলো পুরো জাতিকে বিভাজিত করে ফেলেছে। কেন এমনটা হয়েছে? কেননা মুক্তিযুদ্ধকে অনেকগুলো মিথ্যার পোশাকে আবৃত করা হয়েছে। মুক্তিযোদ্ধা কারা, যুদ্ধ করেছে কারা, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার। আজকে মুক্তিযোদ্ধাদের তালিকা তুমি খুঁজতে যাও, তোমরা যখন বড় হবে জানতে পারবে। যদি আমাদের ভাগ্য ভালো হয়, এর মধ্যে হয়তো বা আমাদের যারা বিপ্লবী তারা এটা সংস্কার করে ফেলবেন, সত্যিকারের যারা মুক্তিযোদ্ধা তাদের জায়গায় টিক দিবেন, আর যারা মিথ্যা মুক্তিযোদ্ধা তাদের ক্রস করে দিবেন। হ্যাঁ, এই পোশাকটা প্রথমে খুলতে হবে। 2 নম্বরে শহীদদের তালিকা। এই তালিকাটা করাও কিন্তু অনেক কঠিন কাজ না, যদিও অনেকটা বছর পেরিয়ে গিয়েছে, তারপরেও এখনো উদ্যোগ নেওয়ার সময় আছে। হ্যাঁ, এরপরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি চেয়েছি আর কি পেয়েছি। আমাদের এখানে মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান করা হয়েছে, সেখানে কতগুলো ভুয়া জিনিসকে সংযোজিত করা হয়েছে, যেটা একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি। গণতন্ত্র, সমাজতন্ত্র কখনো একসাথে যায় না। এরকম করে ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের মানুষ ধর্ম পছন্দ করে। নিরপেক্ষ তো পক্ষ না নিয়া নাস্তিকতারই নাম, কে আছে এ দেশে পক্ষ নেবে না, ছেড়ে দেবে ইসলাম। তাই না? নিরপেক্ষ তো পক্ষ না নেয়া, আমি পক্ষ নেব না কেন? হিন্দুরা হিন্দুদের পক্ষ নেবে, মুসলমানরা মুসলমানদের পক্ষ নেবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের পক্ষ নেবে। নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। সুতরাং এগুলো হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া কতগুলো বিধিবিধান। এই কারণে আমাদের জাতি বিভক্ত হয়েছে। আমার তো মনে হয় মুক্তিযুদ্ধের চেতনাকে স্বাধীনতার চেতনায় আগে চেতনায়িত করতে হবে। হ্যাঁ, আগে মুক্তিযুদ্ধের চেতনাকে আগে সঠিক করতে হবে। যদি মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সঠিক করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতার চেতনাটা কনস্ট্যান্ট, এটা কখনো নড়ে চড়ে না। স্বাধীনতার চেতনা মানে হচ্ছে গিয়ে আমি আমার দেশকে ভালোবাসবো। আজকে আমাদের দেশ যিনি চালাচ্ছেন তার দিকে তাকাও, ডক্টর ইউনূস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা এরকম একজন দেশের প্রধান পেয়েছি, যিনি সারা পৃথিবীতে একজন সম্মানিত মানুষ। হ্যাঁ, যার ব্যক্তিত্ব দিয়ে অনেক কাজ হয়ে যায়, এবং তিনি বেশি কথা বলেন না, কম কথা বলেন,
কিন্তু দেখো আমাদের এই রমজান মাসে আমাদের দ্রব্যমূল্যের দিকে তাকাও, কত চমৎকার একটা দ্রব্যমূল্য আমরা এই রমজানে পেয়েছি। আমাদের কারেন্ট যায়নি, আমাদের পুরোটা রমজান আমরা সুন্দরভাবে তারাবি পড়তে পেরেছি, সেহরি করতে পেরেছি। এইভাবে ধীরে ধীরে দেশের অবস্থা, অনেক রেমিটেন্স আসছে দেশের অবস্থা কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ডক্টর ইউনূসের জায়গায় যদি একটা কলা গাছ ওই মুহূর্তে দেশের প্রধান হতো, তাহলেও দেশের উন্নতি হতো। কেন উন্নতি হতো? কেননা ওই যে চোরেরা প্রতি মাসে $1,00,000 করে চুরি করতো, সেটা করতো না। একটা কলা গাছ তো চুরি করতে পারে না। সেই কলা গাছের জায়গায় আমরা পেয়েছি পৃথিবী সেরা একজন মানুষকে। তার মানে কতটুকু পজিটিভ জায়গা আমরা এই মুহূর্তে আছি। এই জন্য আমরা কিন্তু স্বপ্ন দেখছি যে আমাদের দেশটাকে নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে সেজন্য আমাদের সবাইকে কিন্তু স্বাধীনতার চেতনাটা, দেশপ্রেমটাকে মনের মধ্যে রাখতে হবে। আর মুক্তিযুদ্ধের সঠিক যে চেতনা হওয়া উচিত, কারণ এতগুলো মানুষ রক্ত দিয়েছে, আজকে এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। হ্যাঁ, রক্ত যারা দিয়েছে তারা কিন্তু কোনো মিথ্যার জন্য রক্ত দেয়নি, তারা কিন্তু কোনো ভুল কিছুর জন্য রক্ত দেয়নি, তারা কিন্তু বিভাজনের জন্য রক্ত দেয়নি, তারা কিন্তু এজন্য রক্ত দেয়নি যে তাদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ একজন ফ্যাসিবাদ কায়েম করবে, তারা এজন্য রক্ত দেয়নি তাদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ একজন বাকশাল কায়েম করবে, তারা এজন্য রক্ত দেয়নি যে রক্তের উপর দাঁড়িয়ে কেউ দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দেবে, তারা এজন্য রক্ত দেয়নি যে রক্তের উপর দাঁড়িয়ে তারা বংশ পরম্পরা এদেশের রাজনীতি করবে এবং সেই রাজনীতির মধ্য দিয়ে তারা একটা পরিবারতন্ত্র কায়েম করবে, একটা ফ্যাসিবাদ কায়েম করবে এবং জনগণকে শোষণ করতেই থাকবে। তাই আমাদেরকে এই স্বাধীনতা দিবসের দিন আসলে আমাদেরকে, তুমি যেটা বলেছো যে আমাদের এই বিভাজন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমাদের সত্যিকারের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হতে হবে। এবার ভাইয়া কিছু বলুক। দেখো, আমরা যে জুলাই বিপ্লব হলো, আন্দোলনে আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা আমাদের গ্রেটার পারপাসের জন্য আমরা একত্রিত হয়েছি। এখানে যেমন ডানপন্থীরা ছিল, এখানে বামপন্থীরা ছিল, এখানে হচ্ছে যেমন শিবির ছিল, ছাত্রদল ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, মানে সকল ধরনের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, আলিয়ার শিক্ষার্থীরা ছিল, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা ছিল। প্রত্যেকে এক বিন্দুতে দেশের প্রশ্নে তারা একত্রিত হয়েছিল। তো আমাদের ৩৬শে জুলাই পরবর্তী আমাদের এখন ছোটোখাটো বিষয় নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আমি অনেক বেশি অ্যাকিউট হিসাবে, অনেক প্রকট হিসাবে আমি এটাকে দেখতে চাই না। আমরা মনে করি আমাদের মধ্যে এখনও চেতনা ঠিক আছে। আমাদের মধ্যে যে জন্য আমরা বিপ্লব করেছি, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করেছিলাম, সেটির ইনসাফ দিতে একটি বাংলাদেশে বিনির্মাণ করার জন্য সবার মধ্যে যে ঐক্যবদ্ধ প্রয়াস থাকা দরকার, আমার কাছে মনে হচ্ছে এখনও আছে। স্বার্থান্বেষী মহল, পতিত যারা ফ্যাসিস্ট হাসিনা, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। তো সেই জায়গায় ছাত্র জনতা আমরা যারা আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকতে পারি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে সবাই যদি আমরা এক থাকতে পারি, তাহলে পৃথিবীর আর কোনো শক্তি নাই যারা আমাদেরকে দমায় রাখতে পারবে। তো আমরা সবাইকে অনুরোধ করব, আসেন আমরা ঐক্যবদ্ধ হই। একটা জাতি আর কত রক্ত দিবে? গত 54 বছরে তো আমরা কম রক্ত দিইনি, এবং এই 24-এ আমরা আমাদের 2000 ভাই বোনকে আমরা হারিয়েছি, আমাদের 40,000 ভাই বোন যারা গাজী হয়েছে। এরপরও যদি আমরা একটা দেশকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আর কখন পারবো? এখনই সময় আমাদের ছোটোখাটো ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, সেগুলোকে এক সাইডে রেখে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা এক হয়ে কাজ করি। এবং আমার বিশ্বাস আমরা পারবো ইনশাল্লাহ, আমাদের এই প্রজন্ম পারবো ইনশাল্লাহ। আমরা এই 24-কে আমরা ব্যর্থ হতে দিব না। তো আশা করছি আল্লাহ তাআলা আমাদের কাজে সহায় হবে এবং শহীদদের যে রেখে যাওয়া অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ আমরা আঞ্জাম দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনার কাছে ছোট করে একটা প্রশ্ন করছি, ছোট করে একটু উত্তর দিবেন। আমি জানি আপনি অনেক বড় বড় টিভি চ্যানেলে অনেক বড় বড় সাংবাদিকদের সাথে প্রোগ্রাম করেন, কিন্তু আমার মতন এত বড় উপস্থাপকের সাথে প্রোগ্রাম করে আপনার কেমন লাগছে? আমার কাছে অসাধারণ। আমার এর আগে যতগুলো প্রোগ্রাম করেছি, আমার কাছে অনবদ্য একটা প্রোগ্রাম আজকের যে প্রোগ্রামটা। আমি তোমাদের যে উপস্থাপনা এবং তাদের যে আবৃত্তি, আমাদের ছোট বোনদের, সত্যিকার অর্থে আমাকে অনেক বেশি আপ্লুত করেছে। এবং তোমরাই আগামী দিনের বাংলাদেশ, আগামীর প্রজন্ম। তো তোমরাই যদি এভাবে 24-কে এবং দেশের স্বাধীনতার যে প্রকৃত গল্প আছে, সে গল্পগুলোকে তোমরা যদি এভাবে নিজেদের মধ্যে লালন করো, তাহলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সম্ভাবনা। আগামীর বাংলাদেশে কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমাদের যে ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা স্বপ্ন দেখি, সে বাংলাদেশ অবশ্যই বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, সেজন্য আমাদের সবাইকে বিদায় নিতে হচ্ছে। যাবার আগে বলতে চাই, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর বঞ্চনার অবসান ঘটিয়ে আমরা অর্জন করি স্বাধীনতা। কিন্তু যে জন্য আমরা আন্দোলন করে এই স্বাধীনতা অর্জন করি, সেটি শিকলবন্দি হয় স্বৈরাচারের হাতে। অতঃপর আবারও বিপ্লব এবং 36শে জুলাই 2024-এর আগমন। আমরা যেন সব দিক থেকেই এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সবাইকে ধন্যবাদ, আবৃত্তিকারদেরকে ধন্যবাদ অতিথিবৃন্দদেরকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।